আমার চকরিয়া ও পেকুয়ার জনগণ, আমার মা বোনেরা, ভাই বন্ধুগণ, মঞ্চ ভবিষ্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক আশা নিয়ে, ভরসা নিয়ে দীর্ঘ 17 বছর পর প্রায় আপনাদের সামনে হাজির হয়েছি চকরিয়ার এই ময়দানে নির্বাচনের আগে। তার আগে আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আপনারা এখানে সমাবেত হয়েছিলেন। আমি এসেছিলাম 2024-এর 28শে আগস্ট। সেটা নির্বাচনী জনসভা ছিল না, সেটা ছিল আবেগ, উচ্ছ্বাস, কৃতজ্ঞতার বরণ করে নেওয়ার ঐতিহাসিক একটা সমাবেশ। কক্সবাজার থেকে চকরিয়া পেকুয়া পর্যন্ত লক্ষ লক্ষ লোকের লোকারণ্য। কিন্তু আজকে কর্তব্যের বোঝা অনেক বেশি, দায়িত্বের বোঝা অনেক বেশি। আগামী 12 তারিখের নির্বাচন এদেশের বহুল প্রতীক্ষিত নির্বাচন। দীর্ঘ আন্দোলন সংগ্রাম, ত্যাগ তিতিক্ষা, রক্তের সাগর পাড়ি দিয়ে আমরা এই অধিকার আদায় করেছি। এই অধিকার প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের বাঁক পরিবর্তন হবে, এদেশের জনগণের ভাগ্য নির্ধারণ হবে। সেই নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন। আমরা বিএনপি জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, স্বাধীনতার পক্ষের দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল, স্বাধীনতার ঘোষকের দল। বীরত্বের সঙ্গে লড়াই সংগ্রাম করতে করতে এদেশে বারবার স্বাধীনতাকে রক্ষা করার দল, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার, পুনরুদ্ধার করার দল। এই আমাদের স্বাধীনতার ইতিহাস, গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে, স্বাধীনতার জন্য যুদ্ধ করে, স্বাধীনতা অর্জন করে ব্যারাকে ফিরে গিয়েছিলেন। 1975 সালে স্বাধীনতা রক্ষিত হলে এদেশের সিপাহী জনতা তার নেতৃত্বে এই দেশের স্বাধীনতাকে আবার রক্ষা করেছেন। পরাধীনতার কবল থেকে বাংলাদেশ রক্ষা পেল। 1979 সালে বিলুপ্ত গণতন্ত্রকে, বাকশালকে বিলুপ্ত করে এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করলেন। এদেশে প্রবর্তন করলেন আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করলেন। শুরু হলো বাংলাদেশে উন্নয়নের যাত্রা, উৎপাদনের যাত্রা, উৎপাদনশীল রাজনীতি এবং শিক্ষানীতির যাত্রা। শিল্পায়ন শুরু হলো, এদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু হলো, এদেশের শস্যে পরিপূর্ণ হলো, বাংলাদেশ স্বনির্ভর হতে লাগলো। এদেশের কিছু সংখ্যক কুচক্রীদের কারণে শাহাদত বরণ করতে হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। আমি আজকে ইতিহাস বর্ণনা করতাম না। বাংলাদেশের মূল ভিত্তি স্বাধীনতার ইতিহাসকে নিয়ে আজকে টানাহেঁচড়া শুরু হয়েছে। তারা বলছে, যারা এদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে নেই, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, আমার মা বোনদেরকে পাক হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে, তারা আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস বলে, বিকৃতি ইতিহাস বলে, স্বাধীনতার ঘোষককে নিয়ে কথা বলে। একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া নিয়ে তারা বলে তাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে। আমাদের দুর্ভাগ্য, এই জাতির দুর্ভাগ্য, এদেশের মুক্তিযোদ্ধাদের দুর্ভাগ্য। আমরা স্বাধীনতা বিরোধীদের মুখে মুক্তিযোদ্ধাদের বয়ান শুনছি, মুক্তিযুদ্ধের কাহিনী শুনছি।
আমার বক্তব্য দেওয়ার উচিত ছিল আমাদের উন্নয়নের ইতিহাস বলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এদেশের উন্নয়ন শুরু হয়েছে। সেই উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি অব্যাহত রেখেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শহীদ জিয়ার পরে, শাহাদত বরণের পরে এদেশে সামরিক স্বৈরাচারের উৎপাত হলে, উৎপত্তি হলে দীর্ঘ 9 বছর গণতান্ত্রিক সংগ্রাম করে আমার নেত্রী আপসহীন দেশনেত্রী খেতাব নিয়ে গণতন্ত্রকে অবমুক্ত করলেন। 1991 সালের সরকারে এদেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালু হলো। 1996 সালে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু করলাম। এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য। তিনি নারী শিক্ষার অগ্রগতির জন্য এদেশের মেয়েদের অবৈতনিক শিক্ষা এবং বৃত্তি প্রদান শুরু করলেন। নারীর অগ্রগতি হলো, নারীদের অগ্রগতি আজকে লক্ষণীয়। তারা প্রতিষ্ঠিত হলো রাষ্ট্রের এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে। এইভাবে যদি আমরা বিএনপির ইতিহাস বর্ণনা করি, বিএনপির ইতিহাস স্বাধীনতার ইতিহাস, বিএনপির ইতিহাস গণতন্ত্র প্রবর্তনের ইতিহাস, বিএনপির ইতিহাস বারে বারে গণতন্ত্র পুনরুদ্ধার করার ইতিহাস, বিএনপির ইতিহাস এই দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন করার ইতিহাস। আর যারা আজকে আমাদের বিপক্ষে রাজনীতি করছেন, রাজনৈতিক ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, নির্বাচনে অংশগ্রহণ করছেন, স্বাগতম জানাই, এটাই গণতান্ত্রিক সংস্কৃতি। কিন্তু তাদের অতীত ইতিহাস কি বলে? যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করেনি, যাদের কোনো উন্নয়নের ইতিহাস নাই। আপনারা এদেশের মানুষ জানে 1991 সালে যেভাবেই হোক এদেশে আপনারা তাদের একজন সন্তানকে নির্বাচিত করেছিলেন। তাদের ইতিহাস হচ্ছে প্রশাসনের টিএনও অফিসে ভেঙে তছনছ করে তাকে আহত করা, সন্ত্রাস সৃষ্টি করা, এখন যেগুলোর নমুনা আমরা দেখছি। তাদের ইতিহাস হচ্ছে খ্রিস্টান পল্লীতে গিয়ে দোলা দেওয়া মালুম কাটায় সংখ্যালঘুদেরকে নির্যাতন করা খ্রিস্টান ময়দানে। এখানে যাদের বয়স 35-এর বেশি, যাদের বয়স 50-এর কাছাকাছি, তারা আপনারা সেই ইতিহাস জানেন। আর আমার জন্মই হয়েছে এই দেশের উন্নয়নের জন্য। সুশাসন প্রতিষ্ঠার জন্য আমার জন্ম হয়েছে, এদেশের উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য। রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন এই দেশের গণতন্ত্রের উন্নয়নের জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে উন্নয়নে ভরে দেওয়ার জন্য। দায়িত্ব অনেক বেশি। আমি বেঁচে থাকার কথা ছিল না, আমাকে গুম করা হয়েছিল হত্যা করার উদ্দেশ্যে। আপনারা মোনাজাত করেছেন রব্বুল আলামিনের দরবারে, রব্বুল আলামিন আপনাদের দোয়া শুনেছেন, মোনাজাত শুনেছেন। তিনি আমাকে জীবিত রেখেছেন, নতুন জীবন দান করেছেন। আমার এই জীবন, এই বর্ধিত হায়াত এই দেশের মানুষের সেবা করার জন্য, এই দেশের গণতন্ত্রকে একটি শক্তিশালী ভিত্তি দেওয়ার জন্য, এদেশের সাংবিধানিক সংস্কার করার জন্য। যেই স্বপ্ন নিয়ে আমাদের সন্তানরা রাজপথে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, জনমানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। আমরা সেই বাংলাদেশ সৃজন করতে চাই, সেই গণতান্ত্রিক রাষ্ট্র সৃজন করতে চাই, যেই রাষ্ট্রে ভোটাধিকারের জন্য, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য আমাদের কোন সন্তানকে আর জীবন দিতে হবে না। যদি সেরকম একটি সুশাসনের রাষ্ট্র চান, বৈষম্যহীন মানবিক মর্যাদা সাম্যের রাষ্ট্র চান, তাহলে আগামী 12 তারিখ ধানের শীষে একটা ভোট দিতে হবে ইনশাআল্লাহ।
আপনারা এখানে ভোট দিবেন বলে এসেছেন, আমরা তো জানি, কিন্তু আপনাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী প্রত্যেকের কাছে ধানের শীষের পক্ষে আমার একজন প্রতিনিধি হয়ে, বিএনপির একজন প্রতিনিধি হয়ে আপনারা ভোট প্রার্থনা করবেন, দোয়া চাইবেন, সালাম পৌঁছে দেবেন। এই হলো আস্তে আস্তে এই হলো সংক্ষিপ্তভাবে আমার জাতীয় রাজনীতির এবং নির্বাচনের কথা। আমরা যে জন্য এখানে সমবেত হয়েছি, আমাদের নেতৃবৃন্দ, এলাকাবাসী আমার কাছে কোনো দাবি উত্থাপনই করে নাই। বিভিন্ন সময় যখন আমি বিভিন্ন এলাকা গণসংযোগ করতে গিয়েছি, পথসভা করেছি, তখন বিভিন্ন দাবি দেওয়ার নহর বইয়ে গেছে সমস্ত এলাকায়। কারণ তারা জানে কাকে দিয়ে উন্নয়ন হবে, সেজন্য আর আলাদা করে আমাকে কোনো উন্নয়নের ফিরিস্তি এখানে দেয় নাই। কিন্তু আমি কিছু কথা বলতে চাই, যা আপনারা সবাইকে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ আগামী 12 তারিখ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে। সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। 13 তারিখ থেকে এই দেশের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। সুশাসন প্রতিষ্ঠা হবে। যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে ছিলেন, তারা দুর্বল সরকার, কিছু কিছু কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল, তারা চেষ্টা করেছে। যারা অন্যায় আচরণ করেছে, বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা সমস্ত প্রপাগান্ডা সব আমাদের উপর দিয়েছে। আমি শুধু এই হুঁশিয়ার বাণী উচ্চারণ করতে চাই, যারা বিগত 1-1.5 বছরে আমাদের দলের ব্যানারেও নেতা কর্মীদের পরিচয়ে জনগণের উপরে যদি কোন রকমের অন্যায় আচরণ করে থাকেন, 13 তারিখ থেকে তাদের বিচার শুরু হবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে আপনারা দয়া করে স্লোগান দিবেন না, সময় খুব কম। আপনারা এই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লেন উন্নতি হোক, সেটা চান। ইনশাআল্লাহ 13 তারিখ থেকে পরিকল্পনা শুরু হবে। আপনারা চান মহেশখালী মাতারবাড়ি সমুদ্র বন্দর থেকে এই আমাদের যে চকরিয়া বদরখালী পর্যন্ত সড়ক আছে, মহেশখালী পর্যন্ত, সেটা 4 লেন উন্নীত হোক, হবে ইনশাআল্লাহ। আপনারা চান চকরিয়ার বাইরে থেকে 2টা ফ্লাইওভার করে একটা কক্সবাজারের দিকে আর একটা চিরিঙ্গা ব্রিজের দিকে সম্প্রসারিত হোক, হবে ইনশাআল্লাহ। এই নৈত্যবাদী এড়ামলায়, অর্থওয়ালায়, সরকার লাই, ক্ষমতা লাই, বুড়া বইতে পারিবে না। ঈদমনি থেকে পেকুয়া, বাঁশখালী, পটিয়া, আনোয়ারা পর্যন্ত, টানেল পর্যন্ত, কর্ণফুলী ব্রিজ পর্যন্ত 4 লেনে উন্নীত হোক, সেটা চান। নইলে হইব দেখে করবে নেওয়া হয়। কারণ ওই সড়কটি মাতারবাড়ি সমুদ্র বন্দর থেকে সংক্ষিপ্ততম সময়ে চট্টগ্রাম পৌঁছা যায়, বন্দর টু বন্দর, বন্দর থেকে বন্দর। সেই বন্দরের পরিকল্পনা আমার বাসায় বসে হয়েছিল। সরকার 14 কোটি টাকা ব্যয়ে 2001 সালের বিএনপি সরকার সমীক্ষা পরিচালনা করে, জরিপ কার্য শেষ করে, স্থান নির্ধারণ করে তারপরে আমরা বিদায় নিলাম। তখন থেকেই মহেশখালী সেতু নির্মাণ সমাপ্ত করে পেকুয়ার উপর দিয়ে সেই বাঁশখালী আনোয়ারা পটিয়া সড়কটা করেছি। আজকে বন্দরের জিনিসপত্র যেতে পারে। লম্বা লম্বা কথা কইলে হইব না, তারাই জানে না। হদে ঈদ মনে দি বাগগুজার হয়ে বিল ফাটাই যে রাস্তায় কেরলা লই যেতে ইয়া কেরলা লোক গিটার হয়ে না
যিনি তারা আগামী 50 বছর পরে চিন্তা করিব ইন আল্লাহ রহমত আয় চিন্তা করিতে আরো 50 বছর আগে। যাই হোক, রাস্তা আর কেউ বাকি নেওয়া যায় একতা বাজার হইতে মংডামা পর্যন্ত ইও আর ভুল কথা আর বাম বরবিলের মাজত দি সমুদ্রের মাজত দিয়ে হতা রাস্তা গলই যার হতে খরচ যাইগুলা বাইন্দেশ্বরের স্টেশনে তো মানুষজন আরে গাইল দিয়ে কথা আর রাস্তাও মরে গিয়ে ইয়া ইবো বাসি আছে উইবো ডবল ইয়ে খেয়াল লই আবার বুঝছে না ইবো আঞ্চলিক মহাসড়ক। আজ এতে রুট ডিপার্টমেন্টের দায়িত্বে আসিলাম, ইয়ার আগে এদেশের রুট ডিপার্টমেন্টের রাস্তা আছে কিন্তু এখন ইয়ার বিল শিওর গাড়িতে বড়ই চলে দিয়ে আসা পর্যন্ত ইবা পর্যন্ত রুট ডিপার্টমেন্টের মধ্যে গলা কি করে এলজিডিতে দিয়ে রাখবার করছি ইবা ওনারা আপনাদের ইনশাআল্লাহ ডাইরেক্ট বান্দরবান এরকম মহাসড়ক হবে। আই এডে সিলিপ পাইবি ওনারা যে ফোনে গেল নয় বাংলাদেশ জামাত ইসলামের ভাই বোন দল বাকি হওয়া দে মহাসড়ক নাকি ফেক করতে যাইবে ইবা যদি চলেই নয় বন্দর হলে যাবে সবচাইতে সংক্ষিপ্ততম সড়ক 24 কিলোমিটার দূরত্ব কম ইবা বদরখালি ওই ইনমনি ওই রে পরবর্তী মাসকালের মধ্যে যাই রে ইবা চাইলে এনে দুশোর আছে না বাজে কিছু তুমি জ্ঞাত করা যাওয়ার দেয় এ হয় কি আরো বাকি আছে বাবা এই সমস্ত মনে আঞ্চলিক মহাসড়ক দিলাম তো ওমবেক মহাসড়ক হইব আল্লাহ সাইলেন হয়তো ওমবেক মহাসড়ক সড়ো হাঁটো এলজিডি রাস্তা ফতোঘাটের রাস্তা ব্রিজ মাতামরির রাস্তা তারপরে হতে ব্রিজ এই তো বেকিন 21 প্যাকেজের ভিতরে আছে কাকার আব্দুল হতে মাথার উমরির দিন দুঃখ ব্রিজ দিয়া ঘুরিব শিওর গাঠিলে অনেক দুঃখ দিয়া ঘুরিব কিলসা তো গেলে হতে তুমি লোক কাটে দিও দে আর ব্রিজ দিয়া ঘুরিব ব্রিজ বেগ কম মঞ্জুর যে দুম ব্রিজ গজি হবা আজি আর হাত দিশার ব্রিজ দিয়ে এদেশত বমবিলসন হইতে বদরখালি পর্যন্ত কোড়াখালি হইতে রাজাখালি পর্যন্ত যেদম ব্রিজ গজি ওম বনিয়ে হইতে হোক শান্তি আইব ওটা বনিয়ে আইব দে হতা হইল হইব না যাই হোক মাতার বাড়ি সমুদ্র বন্দর এর হতা শেষ নবনি মাতার বাড়ি সমুদ্র বন্দর হইতে বদরখালে যে আরোগ্য ব্রিজ হইয়ে জায়গা 13,000 কোটি টাকা দিয়ে ভাইসাইলে পর্যন্ত রাস্তা করার হইতে না পৃথিবীর সব সাইডে ব্যয়বহুল রাস্তা বেশি দিয়ে খরচ কর কিন্তু এবার লই যদি এই সকরিয়া বাইপাস করি ফুবদ্দি করি মাথা মরদি আরোগ্য সমস্যা হিসেবে দুদি উন্দি বাইপাস হলে শহর দহন হইব ইয়ানো সুজান হইব অপরবর উন্নয়ন হইব চায় নেই যারা চিন্তা করছে না কি হইব ইনশাআল্লাহ এখন এর দূর পর্যন্ত আই ঠিক নেই বাকি আর রইল ও ভাইয়া সবরিয়া জেলা সদ্ম হন 800,000 পৃথিবীর মধ্যে দেখান বিখ্যাত না জেলাই থাকো জেলার নাম করি ডেভেলপমেন্ট করিতে লইয়া না তবে মাতামর দেখান উপজেলা পর্যন্ত বলে ঘোষণা আগে দিলাম একটা মাতামর মাঠ আছে না নাই বাবা মাতামর উপজেলা চাহা না ফলো করতে কোথায় না তিকে বিকে সূর্য চিয়াই যাগুলি হব ইজারা কথায় সূর্য চিয়াই যা কিনে না জানি তবে উপজেলা করে দিচ্ছিল উপজেলা হয়ে যাইব ইনশাআল্লাহ গতবার তো উপজেলা প্রায় গড়ি ফেলা আইলাম সেই কয়েকখান গড়ি ফেলানোর কারণে আর কেন বুঝতে বুঝতে দেরি হয়ে তবে তদন্ত কেন্দ্র পুলিশ আমরা এই বেকিং করিয়ে করিয়ে রাখছিলাম মনে হতো পোয়ালে নাও মিলে তো উপজেলা ঘুরে দেখতে পারি এবার ওই বেলা দিলে একখান উপজেলা আলাদা হইলে ইয়ার রোগীও লোক কমিব এডিয়ার মানুষের সেবা বেশি করে খাইব হ্যাঁ
নহল বইয়া বইয়া মই বইয়া এখন এখন আর কিছু কথা হই ঋণ নহইলে অনরা যাইয়ে অবশ্য বাড়া দিয়ে বই বই দেওয়া আর দেশের আর কি করছুন এদেশের জনগণের আর কি করছুন এদেশের সমৃদ্ধিলা কি করছুন আর নেতায় কি হই আর নির্বাচনী ইশতেহারের মধ্যে কি হই আজিও যদি ইশতেহার লম্বা চড়া কথা সংক্ষিপ্ত পাবে না হই তাহলে হরা যাদাই গুনবা আর নেতায় হদ দে দীর্ঘ 17-18 বছর নির্বাচনত চাইতে বাধ্য হইবার পরে প্রত্যাবর্তন নেতা করছে হয়ে দেয় আমি একটা স্বপ্ন নিয়ে এসেছি আই হ্যাভ এ প্ল্যান আমাদের একটি পরিকল্পনা আছে এই দেশের মানুষের জন্য এই দেশের জন্য কি সেই পরিকল্পনা সেই পরিকল্পনা হচ্ছে যে পরিকল্পনা আমরা 31 দফার মধ্যে ঘোষণা দিয়েছিলাম তার সাথে তাল মিলিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের পরিকল্পনা বাংলাদেশের সমস্ত রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করা হবে সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করা হবে এই দেশের সমস্ত সেক্টরে কমিশন করে সমস্ত সুপারিশমালার ভিত্তিতে এই দেশের সুশাসন নিশ্চিত করা হবে সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করা হবে কথা খুব কঠিন আরো সোজা বাংলা হইতে গেলে এই দেশের যাতে আর কোনদিন স্বৈরাচারের উৎপত্তি নয় সেই ব্যবস্থা করা হবে কোনদিন ফ্যাসিবাদের উৎপত্তি নয় সেই ব্যবস্থা করা হবে যাতে আর কোনদিন মানুষের ভোটাধিকারের জন্য রক্ত দিতে না হয় কোনদিন গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করতে না হয় কোনদিন মানবাধিকার বাস্তবায়নের জন্য মানবাধিকারের জন্য যাতে আমাদের সংগ্রাম করতে না হয় সেরকম একটি রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে সেই জন্য আমরা বলেছি সংবিধান সংস্কার কমিশনের সময় এই দেশে আমরাই প্রস্তাব করেছি কোন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীতে থাকতে পারবেন না এটাই হচ্ছে গণতান্ত্রিক সংস্কার আমরা বলেছি বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে যাতে বিচার বিভাগকে আর কেউ দলীয়করণ না করতে পারে এদেশের কোন মানুষ যাতে বিচারের শিকার না হয় গতবার আমরা সমস্ত রাজনীতিবিদ সাংবাদিক বন্ধুগণ সাধারণ জনগণ বিচারের জন্য কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেছে সুবিচার পায়নি অবিচারের শিকার হয়েছে শুরু হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা প্রদানের মধ্য দিয়ে সেই বিচার ব্যবস্থা আমরা চাই না আমরা বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থা চাই যেখানে সকল নাগরিকের বিচার সুনিশ্চিত হবে এটাই হচ্ছে আমাদের গণতান্ত্রিক সংস্কার আমরা বলেছি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে যাতে করে এই গণমাধ্যম গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কাজ করতে পারে বিএনপির অঙ্গীকার সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে তাদের মধ্য দিয়ে স্বাধীন বিচার বিভাগের মধ্য দিয়ে স্বাধীন গণমাধ্যমের মধ্য দিয়ে এই দেশের গণতন্ত্র রক্ষা কবচ হিসেবে কাজ করবে তারা গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে কাজ করবে এই দেশের গণতন্ত্র আর কোনদিন হুমকির মুখে পড়বে না এগুলোই হচ্ছে বড় সংস্কার কথা শুনতে অনেক কঠিন লাগতে পারে এগুলো যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি কোনদিন উন্নয়নের জন্য চিৎকার করতে হবে না উন্নয়নের নীতিই হবে এদেশের মানুষ দীর্ঘ 16-17 বছর কোনদিন স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারে নাই পেরেছেন এইবার এই ভোটাধিকার আদায়ের জন্য শত সহস্র শহীদকে আত্মত্যাগ করতে হয়েছে শত সহস্র মানুষ পঙ্গু হয়েছে অন্ধত্ব বরণ করেছে আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেই বাংলাদেশে আমার সেই অন্ধ হওয়া মানুষ তার সন্তানের চোখে দেখতে পাবে এই দেশের সুশাসন প্রতিষ্ঠা হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে আমাদের শহীদরা সেই স্বর্গ থেকে জানে এই প্রিয় মাতৃভূমির স্বর্গ থেকেও দামি কিন্তু সেই মাতৃভূমিকে আমরা যদি স্বর্গে পরিণত করতে চাই তাহলে আমাদেরকে এই দেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হবে আর তাই যদি চান সারা বাংলাদেশে
ধানের শীষের পক্ষে সমস্ত প্রার্থীদেরকে ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত করব। তাহলেই বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে। আর একটা পার্টি আসছে বাজারে, বলে এবার একটা ভোট দেন, কোরআনের পক্ষে বিজয় হবে, ইসলামের পক্ষে বিজয় হবে, জান্নাতে যাওয়া যাবে। মানুষ বুঝে গেছে তাদের প্রতারণা, কারণ আল্লাহর কাজ বন্ধ করতে পারে না। এখানে ইসলাম উঠে দাঁড়ায় নাই। আমরা এই দেশের ধর্মে বর্ণের ভিত্তিতে কোনো বিভাজন চাই না। আমরা সেই দল, যেই দলের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, এই দেশের সাংবিধানিকভাবে তিনি লিখে গিয়েছেন সমস্ত ধর্ম বর্ণ, সমস্ত জাতি গোষ্ঠী, সমস্ত ভাষা ভাষী সংস্কৃতির সকল নাগরিকদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ সৃজন করব। একটাই পরিচয় তার, হচ্ছে বাংলাদেশী। এই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে তিনি এই দেশকে ঐক্যবদ্ধ করেছেন এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে গিয়ে নিয়ে গেছেন, এদেশের উন্নয়ন সাধন করেছেন। আমরা এখানে কোনো বিভক্তি চাই না। যারা বলে তারা ইসলামপন্থী দল, অথচ তাদের ইশতেহারে আছে তারা সংবিধানের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চায়, আবার মুখে বলে তারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, সব লোকের শাসন চায়। যদি তাই চান, ইশতেহারে বলেন আপনারা শরিয়া ভিত্তিক শাসনতন্ত্র চান। তাদেরকে ইন্টারভিউ করা হয়েছে, আপনারা কি শরিয়াতন্ত্রের শরিয়ার ভিত্তিতে দেশ চালাবেন? তারা বলেছে, কে বলেছে? তারা বলেছে আমরা শরিয়া চাই না। চরমোনায়ের পীর সাহেব বেরিয়ে গেলেন। তারা বললেন যদি জামাত ইসলামী কোরআন সুন্নাহর ভিত্তিতে, শরিয়ার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কোনো অঙ্গীকার না করে, তাহলে চরমোনাই ওখানে থাকতে পারে না। এরা মুখে যা বলে তা অন্তরে বিশ্বাস করে না, আর যা অন্তরে বিশ্বাস করে তা মুখে বলে না। আমি কোনো মন্তব্য করতে চাই না, আমার মুখে সেটা মানায় না, এখান থেকে আওয়াজ উঠছে। আমি শুধু বলতে চাই, এরা জাতীয় প্রতারক দল। এরা জনগণের সাথে প্রতারণা করছে, ধোঁকাবাজি করছে, কথায় কথায় জান্নাত বিক্রি করছে, কথায় কথায় ধর্মের ব্যবহার করছে, কথায় কথায় আল্লাহর নাম বিক্রি করছে। অবাজে আর ওকে মুরব্বী হয়ে দে হদে, এটা আজিয়া হতো না, আল্লাহ বুজুর্গ আসছে আহদাবাজি কি হদেই তারা আল্লাহর হাম নিজে করে বলে হদ দে কন্ডিল্লা হদের জন্নাতর ভয় চালা বলে কেবল দিল যাবি। তাকে অনেকে হইয়া হয়ে দাও আজি তোমার আগে আল্লাহ বুজুর্গ নে এই হতাই বের হয়েছে, মানে আল্লাহ হাম করিব দিন বন্ধাই গেছে। স্যার ব্যস্ত দুজন নির্ধারণের খামাই আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানত শেষ বিচারের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে তার উম্মতগণ জান্নাতে যাবে। এখন আবার এই জান্নাতি হাঁটি এবার প্রতারণার জ্বালায় মাইসে বিভ্রান্ত হয়ে যাবে, ওরা এখানে সাবধান হয়ে যাবে। আর হতাশাস করি একখান অনুরোধ বিভিন্ন জায়গার তো আসছে, হদে চকরিয়া পেকুয়াত শিল্পায়ন করা করিব, মানুষের কর্মসংস্থান করা করিব। জবাবিনটাই আগে দিই, গভীর সমুদ্র বন্দর এই দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক হাব হবে, তার সাথে সমস্ত সংযোগ রাস্তা হবে। একদিকে কোটাখালীর সাথে, একদিকে ফাঁসিয়াখালীর সাথে, একদিকে চকরিয়ার সাথে, আর একদিকে পেকুয়াইনমনি হয়ে বাঁশখালীর সাথে, সমুদ্র বন্দরের সাথে, কক্সবাজার হাইওয়ের সাথে, চকরিয়ার সাথে ফ্লাইওভারের সাথে। এই সমস্ত সমুদ্র বন্দরের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিবহন তো আমাদের এলাকার উপর দিয়েই হবে। তাহলে শিল্পায়ন কোথায় হবে? এইখানেই হবে। কর্মসংস্থান কোথায় হবে? এই এলাকার মানুষেরই হবে। এটা নতুন কিছু নয়। যদি গাছের চারা রোপণ করে দেওয়া যায়, এবার 5 বছর বাদে ফিক্কনো দিব না, ফল দিব না, হতা আনেন দিল্লা একখান অপেক্ষা করেন, ধৈর্য ধরুন। আর রাম সাহেব হইয়ে হদ বা ইয়ে কিছু হইম না, আমাদের মাইছে বনায় না হইজ যাই এত লাখানা রয়েছে হইয়ে হইয়ে হদে সংসদ রাস্তাঘাট মুছিলি
ফাইলের তলে লইয়ে রাড়ি রাড়িতে 5 বছর যাইবে ওই ইতারা কথাবার্তা হওয়ার দিন তো বেশি বেসমা হওয়ার আমি বলতেই না হইব না অনেক খারাপ অবশ্যই হতো আর পুরান মানুষ 37 বছর আগে হইতে প্রধানমন্ত্রীর অভিষেক মধ্যে হাঙ্গরির এমপি হইবার আগত হইতে দেশের মধ্যে উন্নয়নে বড়াই দিই ইনশাআল্লাহ তারপরে যে 96 বুড়ো দিলাম আজি হইতে 30 বছর আগে একটা পয়েন্টের বর্ত 30 বছর নিচে দিয়ে দেশের মানুষে সমস্ত ইউনিয়নও ফাস্ট করে দিয়ে সমস্ত সেন্টারও ফাস্ট করে দিয়ে শুধু 54 সেন্টার পার সদর কাছাকাছি সেন্টার আছে মানুষ আফসোস করছে সরকারের তো 9 লাখ আমাদের আগে জিন লিখে দিয়ে আসি হইতে হইতে 5 বছর চাইবে এই হইতে হইতে 5 বছর গিয়ে তারপর আবার বুড়োতে অনরা এদন বুট দিলাম দে ইয়া না তো এখন আর মরণ নাই যারা বুড়োতে তারা সমৃদ্ধি তারপরে হাস্যবতারের ইতিহাস মধ্যে স্বাধীনতার পরে হইলা রব্বুল আলমিন অনরদ দোয়ায় আর মন্ত্রী বুঝি এদেশের জনগণের উন্নয়নের চাহিদা কিভাবে পূরণ করছে আমরা দেখি না তো এই চকরিয়া পৌরসভা গঠিত 1991 সালে সরকার তাই দেওয়া আগে এমপি আসছিলাম না সে কেউ বোঝা না মন্ত্রী করে করছি এখন আর কেন বোঝালা করছে বলে হোর আরো পৌরসভা হইব নাম না হই দিতে রে তো আর এত পুরান মানুষ পরীক্ষিত মানুষ এদেশের মানুষ আরো ভালোবাসায় বিশ্বাস করে বইতে বইতে আই জেলের ভিতরে আসিলাম দিয়া আর বউর ওনারা আত্মর বেশি বুট দিয়ে ছড়াই যেত না মাত্র 1929 জন 30 জন ফাঁসি দেয় এই বাঙারা আইজ হয় তোমার বেশি বুট পাই এন্ডিল্লে এখন ভালোবাসা ওনারা ভাই না তার তো এটা জনসভা করে ওরা তো বুট পূজা করিবে না আল্লাহ দিলে আমি তো জানি এদেশের মানুষের ভালোবাসা আস্থা সুতরাং এদেশের উন্নয়নের পক্ষে সমৃদ্ধির পক্ষে এদেশের সুশাসনের পক্ষে আইনের শাসনের পক্ষে আশা করি এদেশের মানুষ থাকবে এখন এটা সিটাঙ্গে হয়ে যদি অধ্যক্ষ দেওয়া চাই অধ্যক্ষ সিটাঙ্গে মহা মুশকিলের মধ্যে আছে এটা প্রথম টেলিভিশন আছে মাঝে মধ্যে শুধু দর্শা পাওয়া করে দেয়া অসুবিধা ওরা বক্তৃতা হইয়ে না আর বক্তৃতা সেট করছেন কিছু হওয়া বললে হ আয় তো আসলে বাসন নদী আয় আর জনগণ লই আর মানুষের লই রে বাক্য বিনিময় করে দিই মতামত চাইতে চাই দিই বক্তৃতা বাসন টাসন ইন্ডা হাত দিদি টেলিভিশনের দিদি এটা অনারালে কি এর বক্তৃতা অনারাতে আর এখন এখন মানুষ গরম মানুষ এটা একটা জিনিস ফেলাই গিয়ে দে আর নেতল যারা বিগত আন্দোলন সংগ্রামক ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামক যারা জীবন দিয়ে ফেসিবাদের আতক ফেসিবাদের দূষণের আতক এদেশের যারা শাহাদত বরণ করছে তার মধ্যে চকরিয়ার তালিকা খুব দীর্ঘ আই সাধারণভাবে সকল গণতান্ত্রিক সংগ্রামে সকল শাহাদত বরণকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের এখানে ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছিলেন যুবনেতা শহীদ আব্দুল হালিম স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ সাইফুল ইসলাম বাদশাহ যুবদল নেতা জাকির হোসেন ছাত্র নেতা মিজানুর রহমান সহ অনেকেই যারা আজকে আমাদের সাথে নেই যারা এই দেশের গণতান্ত্রিক সংগ্রামে এবং রাজনীতিতে ভূমিকা রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমাদের মুরব্বী ছিলেন এক সময় আমরা একসাথে রাজনীতি করেছি তাদের মধ্যে এম এ গনি এম এ জনাব আবু তাহের চৌধুরী আবু মিয়া মোহাম্মদ হোসেন বিএসসি আনসার ইসলাম চৌধুরী বাবুল মিয়া ওবায়দুল কাদের আব্দুল কাদের ছোট্ট মিয়া হাজি নুর আহমদ নুর হোসেন চেয়ারম্যান সহ আরো অনেকেই কিছুদিন আগে মারা গিয়েছেন যারা আব্দুল হাকিম চেয়ারম্যান অসংখ্য মুরব্বী আছে যারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন আমি তাদের
প্রতি শ্রদ্ধা জানাই, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আজকের এই জনসভায় আপনাদের সাথে কথা বলার জন্য এসেছেন আমার সহধর্মিণী, আপনাদের নির্বাচিত সাবেক এমপি, আমার সন্তান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ক্রীড়ামোদী বা ক্রীড়ানুরাগী জনাব সাইদ ইব্রাহিম আহমেদ। আমি তাকে বললাম, তোমার কি কি দাবি আছে তুমি ওখানে বলো, এদেশের মানুষ জানো। সে দেখতে এসছে, ভোট দিতে এসছে, ভোট চাইতে আসছে। সে বলল, অবশ্যই আপনি শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন অগ্রগতি করবেন জানি, কিন্তু ক্রীড়া এবং সংস্কৃতিতে আপনাকে এখানে উন্নয়ন দিতে হবে। তার দাবির প্রেক্ষিতে অনার পক্ষে এখানে খাতার এখান দাবি বুঝছি ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন হল্লা আজ ওর বন্ধু তামিম ইকবালও আইতো চাই কি করা কদে সারা বাংলাদেশের ক্রীড়ার উন্নয়ন হবে বুঝিলাম। চকরিয়া মাতামরি ফেকুয়াল্লা একখান ক্রীড়া কমপ্লেক্স করা হবে। এই ক্রীড়া কমপ্লেক্স সব ধরনের খেলাধুলার প্রশিক্ষণ চলবে, খেলাধুলার প্র্যাকটিস চলবে। তাই একখান ক্রীড়া কমপ্লেক্স গড়ছিলাম। আপনারা অনেকে জানান ইয়ানোর মধ্যে কন্ট্রাক্টরের ট্রাক দিয়ে বালু জমাইয়ের সাথে তৈরি হলে ইট জমাই সাথে তৈরি হলে একটা জিমনেশিয়াম করছিলাম। অব্যবহৃত রোগী মাঝে মধ্যে গরু সল বাঁধ কেলা হইতে না 17 বছর নোয়াছিলাম যে এটা অনেকে যে খেলাধুলা করিবে, পরিবেশন রাখে, জিমনেশিয়াম ইয়ানোর মধ্যে যে ব্যবহার করা করিবে, ইনডোর গেমস কেউ না আই হতাদের চকরিয়া মাতামরি কত একখান ইয়া 3 মিলিয়ে রে একটা সংযুক্তকারী আর কি 3 মিলিয়ে রে 3 করে আরো দিয়ে বাকি গড়িয়ের একটা ক্রীড়া কমপ্লেক্স গড়ি এর বিভিন্ন রকমের খেলাধুলার চর্চা এবং উন্নয়ন হয়েছে। কঠিন কোনো কিছু ন, পরিকল্পনা জানা পড়ে, কর্মসূচি করা পড়ে, যে না হইলে আর কর্মসূচি হইলে স্বাস্থ্য কার্ড দিও ওবা জমাতার আমির সাহেব কথা ওদের রাখ তোর স্বাস্থ্য কার্ড কি কথা ওদের রাখ তোর স্বাস্থ্য কার্ড কথাবার্তা ঠিক না হয়। আমরা প্রত্যেক নাগরিকের হাতে একটা হেলথ কার্ড দেবো, স্বাস্থ্য কার্ড। যেই কার্ড হাতে থাকলে সরকারি হাসপাতালে বিনা চিকিৎসা পাবেই। আমার গরিব ভাই বন্ধুগণ, মা বোনেরা, বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা পাবে সরকারি তো পরিকল্পনা আছে। আমরা বলেছি কৃষক কার্ড দেব সমস্ত কৃষকদেরকে, যার মাধ্যমে সে সমস্ত রিপোর্ট, আবহাওয়া রিপোর্ট, ঘূর্ণিঝড় বন্যার রিপোর্ট সবকিছু আগাম পাবে, কোন মৌসুমে কোন আবাদ করতে হবে পাবে, এবং কৃষি পণ্য যেগুলা কৃষি উপকরণ ন্যায্য মূল্যে পাবে, সার, বীজ, কীটনাশক সহ, এবং কৃষি লোন পাবে। তার উপরে তার উৎপাদিত দ্রব্য যাতে সহজে বাজারজাত করতে পারে, যথাযথ মূল্য পায়, সরকার তার ব্যবস্থা করে। আমরা বলেছি আমরা ফ্যামিলি কার্ড দেব আমার গরিব ভাই বোনদের জন্য, যারা এই ফ্যামিলি কার্ডের মালিক হবেন তিনি একজন নারী, প্রত্যেক পরিবারের গৃহকর্ত্রী। তার মর্যাদা বৃদ্ধি হবে, অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, সামাজিক নিরাপত্তা বাড়বে এবং সম্মানিত হবে। তার ছেলেমেয়েরা ভালো লেখাপড়া করে দেশের সম্পদে পরিণত হবে। এইভাবে এই ফ্যামিলি কার্ডের আওতা, সংখ্যা এবং বিনামূল্যে বার্ষিক যে খাদ্যদ্রব্য পাবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তার পরিমাণ ক্রমান্বয়ে বাড়বে ইনশাআল্লাহ। আমাদের পরিকল্পনা আছে। আর ওনাদের আমির সাহেব বলছে রাখ তোর ফ্যামিলি কার্ড। আরে বাবা, আপনারা যদি জনগণের জন্য কোনো কিছু দিয়ে থাকেন সেটা বলেন, আমাদেরটা রাখবো কোন, আমরা তো জনগণকে দেব। আমরা বলেছি ক্রীড়া ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে আমাদের পরিকল্পনা আছে। আমরা বলেছি কোন বেকার যুবক যুবতী সৃষ্টি হবে না এই দেশে। এইরকম একটা শিক্ষা ব্যবস্থা আমরা প্রবর্তন করব, সংস্কার করব,
যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে সকল শিক্ষার্থী প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাংলা ইংরেজির পাশাপাশি আরেকটি ভাষা শিখতে বাধ্য হবে, ক্রীড়ায় অংশগ্রহণ করবে, সংস্কৃতিতে অংশগ্রহণ করবে এবং কারিগরি প্রশিক্ষণ নেবে, যে কোনো একটি ট্রেডে যেটা সে পছন্দ করে তার মতো করে সে কর্মসংস্থান করবে অথবা বাইরে কর্মসংস্থান খুঁজে নেবে। কোনো বেকার সৃষ্টি করবো না আমরা আমাদের এই দেশে। 18 কোটি মানুষের 36 কোটি হাত কর্মের হাতে পরিণত হলে এই দেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। এই হচ্ছে আমাদের পরিকল্পনা, এই হচ্ছে আমাদের কর্মসূচি। সুতরাং আমাদের পরিকল্পনা আছে, নীতি আছে, আদর্শ আছে, কর্মসূচি আছে। ইনশাআল্লাহ আমরা তা বাস্তবায়ন করবো এই দেশবাসীকে সাথে নিয়ে। এখানে কথা আসছে সনাতন ধর্মে ভাই বোনদের নিয়ে কথা বলতে। আমরা তো আগেই বলেছি আমরা সেই দল, এই দেশে ধর্মের ভিত্তিতে আমরা কোনো বিভাজন চাই না। এই দেশে সনাতন ধর্মী ভাই বন্ধু যারা আছেন, অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আছেন, আমরা সংখ্যালঘু বলতে চাই না, যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন, সকলেরই ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দল হচ্ছে বিএনপি। উপাসনালয়ে উপাসনার এবং ধর্মীয় আচার অনুষ্ঠান চর্চার স্বাধীনতা নিরাপত্তা দেওয়ার দল হচ্ছে বিএনপি। সুতরাং নতুন করে কিছু বলার নাই। এই দেশের সমস্ত জনগণ বিএনপির হাতে নিরাপদ। এই দেশের স্বাধীনতার পতাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে, এখন জনগণের মাধ্যমে সেই পতাকা আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতে, আমাদের হাতেই, জনাব তারেক রহমানের হাতেই, বিএনপির হাতেই এদেশের স্বাধীনতার পতাকা নিরাপদ। এই দেশ নিরাপত্তা পাবে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত হবে এবং গণতন্ত্র আরো শক্তিশালী হবে। এই আমাদের অঙ্গীকার। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক।